ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায় স্বাগত জানাচ্ছে আমি হিমাদ্রি রাহা। জ্বালানি সংকট, ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি ও রাজনৈতিক অস্থিরতার জেরে বিনিয়োগ তলানিতে। ফলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি আগের যে কোনো সময়ের তুলনায় কম। এর সাথে যুক্ত হয়েছে 2026 সালে এলডিসি থেকে উত্তরণের চ্যালেঞ্জ। এই অবস্থায় দেশি বিদেশে বিনিয়োগ বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মত ব্যবসায়ী ও অর্থনীতিবিদদের। এদিকে আইএমএফ সম্প্রতি তাদের এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছে, যেহেতু একটা নির্বাচনী রোডম্যাপ দেওয়া হয়েছে সেহেতু বিনিয়োগ পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে কি নির্বাচনী বিনিয়োগ বৃদ্ধির সমাধান? দর্শক, এইসব নিয়ে আমাদের আজকের টালি খাতার আলোচনার বিষয়। নির্বাচনী কি বিদেশি বিনিয়োগের একমাত্র বাধা? আলোচনা করতে আমাদের সাথে যুক্ত আছেন বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সেক্রেটারি জেনারেল আল মামুন মৃধা এবং যুক্ত হবেন আমাদের সাথে পলিসি এক্সচেঞ্জ অফ বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্বব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাশরুর রিয়াজ। আমরা ফিরছি আলোচনায়। শুরুতেই আল মামুন মৃধা আমাদের সাথে যুক্ত আছেন। আল মামুন মৃধা, আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে বিষয়টি বলছিলাম। আসলে পরিবর্তিত প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু খুব একটা যে সাড়া মিলেছে তাও আসলে বলা যাচ্ছে না। সব মিলিয়ে আসলে সংশ্লিষ্ট যে দাবিটা আছে সেটা হচ্ছে অস্থিতিশীল রাজনৈতিক অবস্থাকে তারা সেটিকে বলছেন, ব্যবসায়ীরাও সেটা বলছেন। কিন্তু সে বিবেচনায় আসলে নির্বাচনে কি এই বিনিয়োগের একমাত্র বাধা কিনা? বিশ্লেষণ করি তাহলে দেখতে পারি যে একটা নির্দিষ্ট বাজারের আকার এবং প্রবৃদ্ধির সম্ভাবনা, রাজনৈতিক ও নীতিগত স্থিতিশীলতা, আপনার আইন ও কর কাঠামোর স্বচ্ছতা, অবকাঠামো ও লজিস্টিক সুবিধা এবং আর্থিক লেনদেনের স্বাধীনতা, এই সকল ফ্যাক্টরস গুলো মিলিয়েই কিন্তু একজন বিনিয়োগকারী একটি দেশে বিনিয়োগের সিদ্ধান্ত নেন। তো সেক্ষেত্রে নির্বাচন একটা বড় ফ্যাক্টরস। হ্যাঁ, নিশ্চয়ই। আপনি বেশ কিছু আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন, কিন্তু আপনার দীর্ঘদিনের যে বাংলাদেশ চায়নার যে চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে নেতৃত্ব দিয়েছেন, দুই দেশের যে বিনিয়োগের অবস্থা সম্প্রতি কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও কিন্তু চায়নাতে ভিজিট করেছেন। কিন্তু গতকাল আমরা গণমাধ্যম মারফত যেটা দেখতে পেলাম, তারা যে আমাদেরকে আশাটা দিয়েছিল সেটা কিন্তু এখনো খুব একটা যে পূরণ হয়েছে তা কিন্তু না। আপনার দীর্ঘদিনের নেতৃত্বের দিয়েছেন, সেখানের অভিজ্ঞতা থেকে যদি সেটিকে বিশ্লেষণ করতে পারি, সেক্ষেত্রেও কি রাজনৈতিক অস্থিরতা বা নির্বাচনটাকে কি তারা ইস্যু করেছে নাকি অন্য কোনো বিষয়? না, অবশ্যই অবশ্যই। দেখুন, চীনের সাথে আমাদের যে বিনিয়োগের সম্পর্কটা চলছিল তা কিন্তু বেশ ভালোভাবে আগাচ্ছিল আপনার করোনার আগ পর্যন্ত। করোনা পরবর্তী সময়ে একটা বড় রকমের চেঞ্জেস এই বিনিয়োগের ক্ষেত্রে সারা পৃথিবীব্যাপী দেখতে পাই আমরা। 2023 নাগাদ কিন্তু আবার দেখি যে আমরা মোটামুটি একটা বিনিয়োগের ধারায় চায়না ব্যাক করলো এবং ভালোই আমাদের নেগোসিয়েশন হচ্ছিল। এখন যে অবস্থাটায় আছে সেই অবস্থাটা আপনার বেশ কিছু ফ্যাক্টরস এর উপরে আমরা দেখতে পাচ্ছি যে তারা বারবার প্রসঙ্গগুলো নিয়ে আসছে। এক হচ্ছে যে বিআরআই এর আন্ডারে তারা যে প্রজেক্টগুলো বাস্তবায়ন করছিল সেগুলোর ক্ষেত্রে তারা একটা সুনির্দিষ্ট আপনার রোড ম্যাপ চাচ্ছে এবং বেশ কিছু সিদ্ধান্ত পর্যায়ে আটকে আছে সরকারি এবং চীনা বিনিয়োগকারীদের মাঝে। সেগুলোর আপনার দ্রুত সমাধান তারা চাচ্ছে। চাইনিজ ইকোনমিক জোন যেটা আছে, যেখানে তারা ক্লাস্টার ইনভেস্টমেন্ট করতে চায় এবং সেটা চিটাগংয়ে আমরা দেখতে পেয়েছি যে মংলার আশেপাশেও তারা এরকম একটা জোন করার চিন্তা ভাবনা করছে। তো সেগুলোর ব্যাপারে যত দ্রুত আমরা তাদের চাহিদা মাফিক আপনার ব্যবস্থাগুলো নিতে পারবো তত দ্রুত কিন্তু আমরা দেখতে পাবো যে বড় ক্লাস্টার আপনার আসছে। আমরা প্রধান উপদেষ্টার ভিজিটের পর যেটা দেখলাম যে আপনার চীনের বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে একটা বড় সংখ্যায় বিনিয়োগকারীরা কিন্তু বাংলাদেশে আসলেন এবং তাদের সাথে আমাদের যে নেগোসিয়েশন গুলো তখন থেকে শুরু হয়েছে সেগুলো এখনো চলমান আছে। তারা বেশ কিছু জিনিস আমাদের কাছে জানতে চায়, যেমন ধরেন আমাদের সাথে চীনের যে এফটিএটা আছে সেটার অগ্রগতি সম্পর্কে, তারপর আপনার এই ইকোনমিক জোন সম্পর্কে এবং পুরনো যে ফ্যাক্টরস গুলো আছে যেগুলো নিয়ে আমরা বরাবরই কথা বলছি, যে এখানে দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা, ইজ অফ ডুইং বিজনেসের যেই ইস্যুস গুলোকে আমরা সবসময় আপনার অ্যাড্রেস করতে চাই, সেগুলোর ব্যাপারেও তারা আমাদের কাছে সুনির্দিষ্টভাবে জানতে চেয়েছে। আমাদের আপনি জানেন যে নির্বাচনের বছর আমরা আমাদের অতীত অভিজ্ঞতা যেটা বলে যে নির্বাচন যত ঘনিয়ে আসে রাজনীতির মাঠের অবস্থা তত বেশি আপনার উত্তপ্ত হতে থাকে এবং সেক্ষেত্রে সকলের ফোকাসটা আসলে নির্বাচন কেন্দ্রিকই হয়।
একজন নির্বাচিত সরকার আসলে দেখা যায় যে তারা 5 বছরের জন্য একটা পরিকল্পনা করে এবং তাদের একটা ভিশন থাকে এবং সেই ভিশন অনুযায়ী তাদের সবগুলো ইনস্ট্রুমেন্ট যারা আছে তারা একটা লাইনে কাজ করতে থাকে। তো যতক্ষণ পর্যন্ত আসলে এই জিনিসগুলো সম্পর্কে নিশ্চয়তা না পায় একজন বিনিয়োগকারী, সে কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্বে থাকে। নিশ্চয়ই যেহেতু তারা বিনিয়োগ করবে সেক্ষেত্রে তারা মানে শতভাগ তাদের বিনিয়োগের যে স্থিতিশীল অবস্থাটা সেটা নিশ্চয়ই তারা ফিডব্যাকটা চাইতেই চাইবে, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর মামুন মিথা, আরেকটি বিষয় আমি এখানে যুক্ত করতে চাই, যেহেতু রাজনৈতিক অস্থিরতার কথা চলে এসেছে, নির্বাচনের বছরের কথা বলেছেন, আমরা প্রত্যেক বছর দেখি যে রাজনৈতিক পট পরিবর্তনের সবচেয়ে বড় যে অভিঘাত সেটা আসে কিন্তু অর্থনীতিতে। অন্যান্য গণতান্ত্রিক দেশে যেখানে আমরা অথচ রাজনীতি এবং অর্থনীতি এই দুই নীতি কেন এখন আমরা সমান্তরাল জায়গায় আনতে পারিনি, এক যেখানে অন্যান্য গণতান্ত্রিক দেশগুলো অনেকটা তাদের অর্থনীতির রাজনীতি প্রভাবমুক্ত থাকে? আসলে এইটা শুধু যে বাংলাদেশের সমস্যা তা না, আমরা পৃথিবীর সরি বিভিন্ন প্রান্তেই এই সমস্যাটা দেখতে পেয়েছি এবং আমাদের আশেপাশের অনেকগুলো দেশেও এই একই রকমের আপনার কমপ্লিকেটেড ফ্যাক্টরস গুলো আছে। দেখুন, সমস্যাগুলো কিন্তু অনেক আগে থেকেই আমরা চিহ্নিত করতে পেরেছি। এখন আশা করছি প্রতি বছরই যে এগুলোর সমাধানে যাদের যাদের যেই যথাযথ জায়গায় যে ভূমিকাগুলো তারা নিতে পারেন সেই ভূমিকাগুলো নিবেন এবং কিছু নিচ্ছেনও, কিন্তু যেই পেইসে এই ভূমিকাগুলো নেয়ার কথা এবং যতটুকু আপনার কাজ করলে এই জিনিসগুলো একজন বিনিয়োগকারীর কাছে দৃশ্যমান হয়, আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গায় খুব ধীর গতিতে চলছে বাংলাদেশের যে ইনস্ট্রুমেন্ট গুলো বিনিয়োগ নিয়ে কাজ করে তারা। নিশ্চয়, আপনি থাকুন আমাদের সাথে। ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছেন পলিসি এক্সচেঞ্জ অব বাংলাদেশের চেয়ারম্যান ও বিশ্ব ব্যাংক গ্রুপের সাবেক জ্যেষ্ঠ অর্থনীতিবিদ মাসরুর রিয়াজ। আপনাকে স্বাগত আজকে টালি খাতায় মাসরুর রিয়াজ। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাদের যে আলোচনার টপিক, যেটা আমরা আজকে আলোচনা নির্ধারণ করছি, সেটা হচ্ছে নির্বাচনে কি বিদেশি বিনিয়োগের একমাত্র বাধা কিনা? আপনার কি মনে হয়? এটা একটা অন্যতম প্রধান বাধা গত 11 মাসে, কিন্তু বিনিয়োগ কিন্তু আমাদের শুধু গত 11 মাসই খারাপ তা না। আমাদের বিনিয়োগের পারফরমেন্স প্রায় গত 1 দশকের কাছাকাছি সময় ধরেই খুব একটা সন্তোষজনক নয়। আপনি যদি আমাদের টোটাল প্রাইভেট ইনভেস্টমেন্টের অবস্থা দেখেন, আমরা জিডিপির 23-24% মধ্যে আটকে আছি প্রায় 10 বছর ধরে। আর এফডিআই ফরেন ইনভেস্টমেন্ট যদি দেখেন, সেটা আমাদের এভারেজে জিডিপির 1%-এরও নিচে যদি কয়েক বছরের এভারেজ নেন। সেটা থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ইন্ডিয়া থেকে আমরা আসলে পেছনে। এবং এমনও কিছু কিছু বছর গেছে যে সময় পাকিস্তানের এফডিআই তাদের বিভিন্ন ধরনের রাজনৈতিক বা অন্যান্য আইন শৃঙ্খলা জনিত প্রবলেম সত্ত্বেও তারা বিনিয়োগ বেশি পেয়েছে সার্টেন ইয়ার্সে। তো তার মানে হলো যে আমাদের বিনিয়োগের সমস্যা আগে থেকেই ছিল, যে যার সাথে গত 10-11 মাস, বিশেষ করে আমি বলবো যে গত 2-3 মাসে এসে ইলেকটোরাল সার্টেনটি, নির্বাচনী ক্ল্যারিটি, সেটা নিয়ে আস্তে আস্তে বিনিয়োগকারীদের মধ্যে আগ্রহ উৎকণ্ঠা সৃষ্টি হচ্ছে। কিন্তু নির্বাচনের বাইরে যেই জায়গাটা আমাদের দুর্বল, সেটা হলো আমাদের ওভারঅল বিনিয়োগ পরিবেশ বিনিয়োগ আকর্ষণের জন্য এখন পর্যন্ত অত শক্তিশালী না। আমরা সেই জায়গায় যদি আমরা দেখি, প্রথমত হলো আমাদের আইনি এবং রেগুলেটরি অবকাঠামো, লিগ্যাল এন্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক, সেটা বেশ অনেক জায়গায় পুরনো, অনেক জায়গায় কঠিন, আবার অনেক জায়গায় সেগুলোর বাস্তবায়ন সমস্যাযুক্ত, যেগুলো ব্যবসায়ীদের অভিজ্ঞতাটা সুখকর করে তোলে না এবং দ্রুত। আপনি জানেন বিজনেস ওয়ার্ল্ড খুব ডাইনামিক, এখানে সময় নষ্ট হলেই ব্যবসার ক্ষতি হয়, কাস্টমার চলে যায়, পার্টিকুলারলি এক্সপোর্ট সেক্টরে এটা আরো বেশি। তো সেই জায়গায় এই ধরনের পুরনো বা আনসুইটেবল অনেক জায়গায় বা নতুন ধরনের বিজনেস ডাইনামিজম সাপোর্ট করে না এই ধরনের রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং এনফোর্সমেন্ট মেকানিজম বা এনফোর্সমেন্ট প্র্যাকটিস, সেটা বিনিয়োগকে নিরুৎসাহিত করে। দ্বিতীয় হলো আমাদের অবকাঠামোতে সমস্যা আছে। আপনি জানেন একদিকে জমির স্বল্পতা ছিল, সেটা স্পেশাল ইকোনমিক জোনস দিয়ে কভার করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু এখনো তো ওইভাবে বেশি জোনস অপারেশনাল হয়নি। জাপানিজ জোনটা মাত্র অপারেশনাল হয়েছে, মিরসরাই এখনো অনেক কাজ চলছে কিন্তু অপারেশনাল হয়নি, যার ফলে জমির সমস্যা পুরোপুরি সমাধান হয়নি। জমির কিন্তু শুধু অ্যাভেলেবিলিটি না, জমির রেজিস্ট্রেশন বা অ্যাক্সেস টু ল্যান্ড যেটাকে বলা হয় আর কি, ঠিক আছে,
সেটা প্রবলেমেটিক। আর তার সাথে গ্যাস ক্রাইসিস, আমাদের এখন পুরোপুরি গ্যাসের ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে পার্টিকুলারলি টেক্সটাইল, নিট গার্মেন্টস, সেরামিক্স, স্টিল, যেগুলা গ্যাস নির্ভর শিল্প, সেই সব তারা প্রায় সবাই গ্যাসের সংকটে ভুগছে। এই এই জায়গাটা আরেকটা বড়। আর তার সাথে সাথে হলো আমাদের ওভারঅল উৎপাদনশীলতা কম, প্রোডাক্টিভিটি, কারণ আমাদের স্কিলস বেসটা দুর্বল, আর টেকনোলজির ব্যবহার ম্যানুফ্যাকচারিং এ, অর্থাৎ নির্বাচন না, বিজনেসে এছাড়া অন্যান্য যে বিষয়গুলো আছে, অভ্যন্তরীণ যে জটিলতাগুলো আছে, সেগুলো আসলে অনেক বড় বাধা হিসেবে এখন মানে প্রতিভাত হচ্ছে। নিশ্চয়ই আমরা এই বিষয় নিয়ে আমরা আলোচনায় যাব। মাসুর রিয়াজ এবং আল মামুন মৃধা, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে চাই। দর্শক, বিরতি নিচ্ছে। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালি খাতায়। আলোচনার বিষয় নির্বাচনে কি বিদেশি বিনিয়োগের একমাত্র বাধা? আমরা আলোচনায় ফিরছি। আল মামুন মৃধা, বিরতির পর আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিরতির আগে যেমন মাসুর রিয়াজ বেশ কিছু জটিলতার কথা তিনি তুলে ধরেছেন, অত্যন্ত দারুণভাবে তিনি উপস্থাপন করেছেন, আপনি আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন। এখন আরেকটি বিষয় যেটি যুক্ত করতে চাই, সেটি হচ্ছে এত জটিলতা সংকটের মধ্যে কিন্তু আরেকটি চ্যালেঞ্জ আমাদের সামনে আসে, যেটা হচ্ছে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ। 2026 সালে আমাদের যেখানে অভ্যন্তরীণ বিনিয়োগের যখন এই অবস্থা, সেই জায়গায় এই যে এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ নিতে আমরা আসলে কতটা সক্ষম আছি? দেখুন, এখানে ব্যাপারগুলো একটু ব্রড অ্যাঙ্গেল থেকে দেখতে হবে। প্রত্যেকটা জিনিসেরই কিছু পজিটিভ, কিছু নেগেটিভ জায়গা থাকে। আমরা যদি ব্যাপারটাকে পজিটিভলি নিয়ে আমাদের করণীয়গুলো ঠিক করি, সেটা চীনের অ্যাসপেক্ট থেকে বলতে পারি আমরা যে আমাদের এই মুহূর্তেই যে এফটিএ নেগোসিয়েশনটা চলছে ওদের সাথে, সেটা আমাদেরকে দ্রুততম সময়ের মধ্যে ফাইনালাইজ করে আপনার একটা সাইন করতে হবে। এবং সেই জায়গাটাতে বিনিয়োগের একটা চ্যাপ্টার ইনক্লুড করার জন্য আমরা বারবার বলেছি, এবং আশা করি যে আমাদের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে তারা সেই ব্যাপারটাকে ইনক্লুড করেই এই জিনিসটাকে ফাইনালাইজ করবে। আমাদের যেই জিনিসগুলো দরকার সেটা হচ্ছে যে আমাদের নীতি নির্ধারণের যে অনিশ্চয়তা এবং বারবার পরিবর্তন হচ্ছে, এই জিনিসটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আমরা একটা নীতি নিতে হবে যেটাকে আমরা অ্যাটলিস্ট 5 বছর ধরে ফলো করব। যেমন ধরেন ট্যাক্স রেট, তারপরে আমদানি শুল্ক, এলসির ক্ষেত্রে মাঝে মাঝে বিধিনিষেধ হচ্ছে। এই সব জিনিসগুলো একজন বিনিয়োগকারীকে ভালো সিগন্যাল দেয় না। আপনার বৈদেশিক মুদ্রা এবং রেমিটেন্স স্থানান্তরের যে সীমাবদ্ধতাটা আমাদের বিগত বছরগুলোতে আমরা দেখেছি, এই জিনিসগুলোকে আমাদের অ্যাড্রেস করে এটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমাদের একটা বড় চ্যালেঞ্জ হলো যে আমাদের শ্রমবাজার এবং দক্ষ মানব সম্পদের ঘাটতি। আমরা যেই বাজারগুলোতে অলরেডি প্রমিনেন্ট অবস্থায় আছি, আমরা সেই বাজারগুলোর দিকেই বারবার ফোকাস করতে থাকি। নতুন নতুন বাজার খোঁজার কথা আমাদের আসলে আমরা বারবার বললেও এখনো পর্যন্ত দৃশ্যমান ওইভাবে কোনো অগ্রগতি দেখতে পাই নাই অন্যান্য বাজারগুলোতে। এবং R&D তে আমাদের একটু সিরিয়াসলি মনোযোগ দেওয়া দরকার, কারণ বাংলাদেশের পণ্য যেগুলো আছে সেগুলোকে যদি আমরা মান উন্নয়ন না করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের আশেপাশের যারা আছেন আমাদের কম্পিটিটর, তাদের তুলনায় কিন্তু আমরা পিছিয়ে পড়ব। আপনার রিয়াজ ভাই বললেন অবকাঠামোগত সীমাবদ্ধতা, অবশ্যই এটা একটা বড় চ্যালেঞ্জ আছে, এবং সে ব্যাপারে আমাদের খুব প্রিসাইসলি চিন্তা করতে হবে যে সামনের বছরগুলোতে জেনুইন যেসব জায়গায় আমাদের বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের পক্ষ থেকে বিনিয়োগ করে যেই প্রবলেমগুলোকে আমরা বহুদিন ধরে বলছিলাম, যে গ্যাস, বিদ্যুৎ, পানি এবং পরিবহন, পোর্ট, তারপরে আইসিটি এবং লজিস্টিক সাপোর্ট, এই ব্যাপারগুলোকে যথাযথভাবে সমাধানের জন্য যে পদক্ষেপগুলো নেওয়া দরকার সেগুলো নিতে হবে। দুর্নীতি, আমলাতান্ত্রিক জটিলতা আমরা বলেই আসছি। নিশ্চয়ই, আসলে প্রত্যেকবার ঘুরে ফিরে এই কথাগুলো আসে। আমরা মাসুর রিয়াজ, আপনি নিশ্চয়ই আমাদের সাথে আছেন। আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই, যে একই প্রশ্ন আপনার কাছেও রাখতে চাই, কিন্তু বিরতির আগে আপনি যেটি বলছিলেন সেখানে বেশ কিছু অবকাঠামোগত অসুবিধা সহ বেশ কিছু ব্যাকওয়ার্ড লিঙ্কেজের কথা আপনি তুলেছেন। সেই জায়গায় দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতা যদি যুক্ত করতে চাই, এত বছরে কেন আমরা আসলে সেটাকে আমাদের পলিসি মেকিং এর দুর্বলতা, নাকি আমাদের মনিটরিং এর অভাব, নাকি নিজেদের আত্মশুদ্ধির জায়গা থেকে আমরা এক হতে পারছি না অর্থনীতির সাথে? দুর্নীতির বিষয়টা তো বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের সাথে ওতপ্রোতভাবে জড়িত। বিশেষ করে আমরা এটা সবসময়ই ছিল,
কিন্তু 2009 থেকে এটা অনেক বেশি রাজনৈতিক প্রভাব সম্বলিত যে দুর্নীতি, ব্যাংকিং সেক্টর, এনার্জি, পাবলিক সেক্টর প্রজেক্ট বা ইন জেনারেল, সেটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। তো এটা আসলে আমাদের এটার জন্য রাজনৈতিক সদিচ্ছা দরকার। আপনি যদি দুর্নীতি পৃথিবীতে হয় না এমন কোনো দেশ নাই, বেশিরভাগ দেশেই হয়, কিন্তু আমার মনে হয় বাংলাদেশে এটার মাত্রা, মানে নেচার, এইটা খুব মানে গত কয়েক বছরে এটা একেবারে মানে আনপ্যারালাল হয়ে উঠেছিল একেবারে পৃথিবীতে। এই কিছু কিছু এক্সাম্পল আছে যেগুলো পাওয়া খুব ডিফিকাল্ট। আর আরেকটা হলো, যদি আপনার রাজনৈতিক নেতৃত্বের সদিচ্ছা বা শক্ত ওভারসাইট না থাকে, তখন এই দুর্নীতির বিষয়টা তখন অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলেও চলে যায়, এবং সেটা আমরা দেখেছি। কিন্তু এটা যে ঠিক করা সম্ভব না তা না। আমি বলবো যে প্রথম মানে যেটা হবে যে রাজনৈতিক সদিচ্ছা, এবং দ্বিতীয়টা প্রায়োরিটাইজ করা। আপনি সব জায়গায় দুর্নীতি একসাথে কমাতে পারবেন না, কিন্তু বিনিয়োগ, বৈদেশিক বিনিয়োগ, এক্সপোর্ট সেক্টরে বিনিয়োগ, আমাদের ডোমেস্টিক কনজাম্পশন সেক্টরে বিনিয়োগ, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। যেটা ছাড়া এমপ্লয়মেন্ট হবে না। আমাদের ম্যাক্রো ইকোনমির যে মানে যেহেতু আমরা ইম্পোর্ট ডিপেন্ডেন্ট কান্ট্রি, সেটার আমার ডলার ইনকামটা লাগবে এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টর থেকে। তো সেই জায়গায় প্রায়োরিটাইজ করে সেইখানে বিজনেসকে কিভাবে দুর্নীতির মানে আমাদের অর্থনীতির ক্ষেত্র, ট্রেড এন্ড ইনভেস্টমেন্টের ক্ষেত্রটা পার্টিকুলারলি কিভাবে দুর্নীতি মিনিমাইজ করা যায়, সেটা সেই জায়গাটায় প্রাধিকার দিতে হবে, এটাকে প্রায়োরিটি দিতে হবে। সেটা হলো একটা। দ্বিতীয়ত হলো, আমার মনে হয় যেটা আমলাতান্ত্রিক বিষয় বলেছেন, সেটা রিফর্মস এর ব্যাপার। মানে সেটা আপনার রেগুলেটরি এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, সেটার মাধ্যমে এটা আপনি অনেকটাই কমিয়ে আনতে পারেন। আমাদের দেশে সেটা আসলে কখনোই সেইভাবে ট্রাই করা হয় নাই, যে আমলাতান্ত্রিক জটিলতা যেটা হয় অর্থাৎ শুধু নির্বাচন নয়, দেশের অভ্যন্তরীণ সবকিছু বিনিয়োগ পরিবেশ যদি আমরা ঠিক করতে না পারি, সেক্ষেত্রে বিনিয়োগের কথা যেটাই বলছি, যতই আমরা উদ্যোগ নিই না কিনা, আসলে খুব একটা অধরাই থেকে যাবে। মাসুর রিয়াজ এবং আল মামুন মৃধা, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ইসলামী ব্যাংক তালেখাতে এসে আপনাদের মূল্যবান পর্যবেক্ষণ তুলে ধরার জন্য। দর্শক, ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতা আজ পর্যন্ত। সঙ্গে থাকুন।